কি অ্যাডভাইস করবে যে তার কত বছর বয়স হলে পরে তার আমাদের এই টেস্টগুলি করা উচিত, ইউরিন করা, এসিআর বা যে হাইপারটেনশন পেশেন্ট তার কি অ্যাডভাইস করবে, কয়দিন পর সে টেস্ট করবে। যেমন আমার কাছে অনেক সময় কি আসে পলিসিস্টিক কিডনি ডিজিজ হয়ে গেছে, ওদের লিভারের সিস্ট থাকে। তো ওরা আমার কাছে আসে, আমি চিন্তা করি ওরা আসলে কি অ্যাডভাইস করে দেওয়া উচিত যে তুমি তোমার কিডনি কন্ট্রোল করবা। এটা আমি আমার নিজের কোনো বইপত্র আমি কিন্তু পাই না যে তুমি করছে কোনো টেস্ট করবে, এটা একটা। আর দ্বিতীয় অনেক সময় যদি আমার কাছে আসে রেনাল সিস্ট নিয়ে সিস্ট, কিন্তু সিস্ট নিয়ে আসে, আমাকে বলে যে না সিস্ট কোনো ব্যাপার লাগছে না। আবার কেউ বলে যে সিস্ট না থাকে কিন্তু আমার সিস্ট নিয়ে আমার কোন ধরনের কাজ নেই, তাই বলতে না তুমি সেটা সিস্ট করে শুনছি এটা কি করে কাছে দিয়ে ইন্ডিয়া গেলে রাখতে হচ্ছে তোমাকে আর্জেন্ট করা লাগবে, আর্জেন্ট হতে পারে। তোরে আমরা বলতে তুমি যে আমার বললা কি তুমি কি যে ডাক্তার তুমি অনেক কিছু না না বলতে সম্ভব না, যখন সে না করতে তুমি কি দিবস হয়ে যাবে। অনেকগুলি কোশ্চেন রয়েছে একটু তোর আনসার করতে হবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার ফর ইউর নাইস কোয়ারি। আজকে অবশ্য আমরা কোনো ডিজিজ সম্বন্ধে ইন ডিটেলস ডিসকাস করিনি, কারণ অ্যাজ এ হোল আমরা কিডনি ওয়ার্ল্ড কিডনি ডে নিয়েই কথা বলেছি। স্যারের কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কোয়েশ্চেনটা ফ্রিকুয়েন্টলি রোগীদের কাছ থেকে আমরাও পেয়ে থাকি। স্যারের প্রথম কোয়েশ্চেন যেটা ডায়াবেটিক পেশেন্ট যখন আসে তখন আমরা তাকে কি অ্যাডভাইস দেব টু ডিটেক্ট দেয়ার কিডনি ডিজিজ। তো এখানে ডায়াবেটিক পেশেন্ট দুই রকমের আমরা জানি অলরেডি, টাইপ 1 এবং টাইপ 2। যদি টাইপ 1 হয় সেই ক্ষেত্রে আমরা শুধু ইউরিন আরি এবং তার ব্লাড সুগার এই দুটোই দেখতে পারি আপ টু 5 ইয়ার্স। 5 বছরের পরে গেলে তাদের ক্ষেত্রে আমরা এর সাথে আমি অলরেডি বলেছি ইউরিন ফর ইউরিনারি অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও এটা দেখা উচিত। কিন্তু যদি এই পেশেন্টটাই ডায়াবেটিক পেশেন্ট হয় এবং টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট হয় এবং ফার্স্ট টাইমই আমার কাছে আসে বা যারও কাছে আসে, তাকে ফার্স্ট টাইমেই এ দুটোই করতে হবে। তাকে প্রথমেই তাকে এসিআর করতে হবে, ইউরিন ফর এসিআর এটা করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তার ব্লাড সুগার লেভেল দেখতে হবে। কারণ এই এসিআর থেকে আমরা মাইক্রো অ্যালবুমিনিউরিয়া এটা ডিটেক্ট করতে পারি, যেটা কনভেনশনাল ইউরিন রুটিন মাইক্রোস্কোপিতে ডিটেক্ট করা যায় না। এবং এই মাইক্রো অ্যালবুমিনিউরিয়া ইজ দি আর্লিয়েস্ট সাইন ফর ডায়াবেটিক কিডনি ডিজিজ। সুতরাং আমরা এই ক্ষেত্রে অ্যাডভাইস করব এবং ফ্রিকুয়েন্টলি এটা আমরা চেক করব যেন এটা আমরা নর্মালের মধ্যে রাখতে পারি। আমার একটা স্লাইড ছিল, আমি দেখাতে চেয়েছিলাম যে অ্যালবুমিনিউরিয়ার সাথে সিকিডির কী রকমের রিলেশন এবং কীরকমভাবে এটা প্রোগ্রেস করতে পারে টু দি অ্যাডভান্স স্টেজ। ডিউ টু টাইম কনস্ট্যান্ট আমি ওই স্লাইডটা স্কিপ করেছি বা বলবার চেষ্টা করিনি। এটা হলো স্যারের প্রথম কোয়েশ্চেনের রেসপন্স। এবং দ্বিতীয় আরেকটা কোয়েশ্চেন যেটা সিস্ট, রেনাল সিস্ট, সিস্টিক ডিজিজ অফ দি কিডনিস। রেনাল সিস্ট বা সিস্টিক ডিজিজ কিডনিকে অনেক রকমভাবেই অ্যাফেক্ট করতে পারে। তার মধ্যে খুব কমন যেটা সেটা হলো কনজেনিটাল সিস্ট বা জেনেটিক সিস্ট। এই জেনেটিক সিস্ট আবার দুই রকমের, অটোজোমাল রিসেসিভ হইতে পারে, অটোজোমাল ডমিনেন্ট হইতে পারে। যেটা অটোজোমাল রিসেসিভ এটা শুধুমাত্র সিঙ্গেল সিস্ট থাকে, সিম্পল সিস্ট থাকে, একটা থাকে, কোনো ক্ষেত্রে দুইটা কিডনিতেও থাকে না। ইট ইজ ভেরি নেগলিজেবল। এটাকে ফিজিওলজিক্যাল হিসাবে ধরে নিলেও কোনো অসুবিধা নেই। এই ধরনের পেশেন্টরা সেফ, আমরা সেফলি বলতে পারি এটা আপনার সারা জীবনে কোনো সমস্যা করবে না। কিন্তু যদি এটা অটোজোমাল ডমিনেন্ট টাইপ হয়, মানে মাল্টিপল সিস্ট থাকে, সিস্ট আর এনলার্জিং এবং ভেরিয়েবল ইন সাইজ ইনভলভিং বোথ দি কিডনিজ অ্যাজ ওয়েল সাম আদার ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার লাইক লিভার অ্যান্ড স্প্লিন অ্যাজ ওয়েল, তখন আমরা মনে করি যে এটা ডমিনেন্ট টাইপ। সুতরাং এই ক্ষেত্রে তাকে অবশ্যই ফলো আপ করতে হবে এভরি 3 to 6 months, অ্যাটলিস্ট উইদিন 1 year পেশেন্টকে রিএভালুয়েট করতে হবে যে সিস্টের নাম্বার বাড়ছে কিনা, সিস্টের সংখ্যা বাড়ছে কিনা, সাইজ বাড়ছে কিনা, এবং এই সিস্টগুলো তার প্যারেনকাইমাকে কতটা ইনভলভ করছে এবং এটা তার কোনো প্রেশার ইফেক্ট তৈরি করছে কিনা। ডমিনেন্ট ডিজিজের ক্ষেত্রে একটা সিঙ্গেল সিস্ট যদি লার্জ এনাফ হয় টু প্রডিউস দি প্রেশার ইফেক্ট, তখন ইমিডিয়েটলি তাকে ট্রিটমেন্ট করতে হবে, আইদার সিস্ট অ্যাসপিরেট করতে হবে অথবা সিস্টেক্টমি করতে হবে। আর যদি একটা মাল্টিপল সিস্টও আছে কিন্তু তার কোনো প্রেশার ইফেক্ট না, আদারওয়াইজ নর্মাল আছে, তার জন্য উই ক্যান ফলো আপ দি পেশেন্ট। রিসেন্টলি কিছু কিছু ওষুধ আসছে ডমিনেন্ট ডিজিজের জন্য, স্টাডি চলছে ইউজ করার জন্য। এগুলো এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করা যায় যদি তাদের ক্ষেত্রে এরকম কোনো প্রেশার ইফেক্ট না থাকে। স্যার আমি কি বোঝাতে পেরেছি?
স্ক্লেরোটিক এজেন্ট দেওয়ার কোনো প্রভিশন আছে স্যার, স্টেরোজিং এজেন্ট দেওয়া যাবে যদি যে প্রেসার ইফেক্ট থাকে সেই ক্ষেত্রে, যদি অপারেবল না হয়, কোনো কোনো ক্ষেত্রে হইতে পারে যে রোগী আনএবল, রোগী ইজ নট ফিট ফর এনি সার্জিক্যাল ইন্টারভেনশন, ওই সমস্ত ক্ষেত্রে অ্যাসপিরেট করে যদি লার্জ সিস্ট হয়, প্রেসার ইফেক্ট থাকে এবং ইম্পেন্ডিং টু রাপচার এইরকম ইন্ডিকেশন থাকে, তখন ওটাকে অ্যাসপিরেট করে স্ক্লেরোজিং এজেন্ট দেওয়ার ইন্ডিকেশন রয়েছে। আমরা একটু কোশ্চেন তো শর্ট করি, দুইটা কোশ্চেন না, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করলে ভালো হয়, কারণ সময় খুব কম, তারপর একটা ছোট র্যালিও আছে। আর স্যারের একটা প্রশ্ন হচ্ছে যে পেশেন্টের যে ফলো আপটা, আমরা বলি যে নন কোনো রিস্ক ফ্যাক্টর যদি না থাকে, যে কোনো পেশেন্টের বছরে 2 বার ইনভেস্টিগেশন করে সেরাম ক্রিয়েটিনিন এবং প্রোটিন যাচ্ছে কিনা দেখতে হবে, ব্লাড প্রেশার প্লাস যেটা রিস্ক ফ্যাক্টর আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন অথবা মেটাবলিক আছে, তাদের বছরে 3 থেকে 4 বার রিনাল ফাংশন চেক করা উচিত। Good morning. Thank you, nephrology department, for this warm kidney day. My question is to Dr. Nitai. According to your slides, you see that the prevalence rate is more in low and middle socio-economic group patients. Why? Is it due to ignorance, malnutrition, or ignorance for early diagnosis of diabetes, the associated risk factors? What are the main reason behind this? থ্যাংক ইউ স্যার ফর ইউর নাইস কোয়েশ্চেন। অলরেডি আপনি অনেকগুলো অ্যান্সার বলেই ফেলছেন আপনার কোয়েশ্চেনের ক্ষেত্রে। যেহেতু লোয়ার ইনকাম কান্ট্রিজ অ্যান্ড লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজে ইনফেকশন একটা প্রিভ্যালেন্ট কন্ডিশন, ইনফেকশন ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট কজ। এছাড়া একটা ইকোনমিক বার্ডেন রয়েছে। আমি অলরেডি বলেছি যে আমাদের এখানে হেলথ স্ক্রিনিং সিস্টেম ইজ নট ওয়েল ডেভেলপড। বিশেষ করে যারা আর্লি স্টেজে কিডনি ডিজিজে আছে তারা তো ফিজিশিয়ানদের কাছে যায়ই না, ইভেন ডিটেক্টেড হয় না। এটা শুধু আমাদের লো ইনকাম কান্ট্রিতে তা নয়, আমি কিন্তু বলেছি এটা হাই ইনকাম কান্ট্রিতেও হচ্ছে। কারণ 9 out of 10 kidney patients is not even diagnosed in a high income countries. That is 90% of kidney disease remain undiagnosed and untreated. সুতরাং তাদের মতো করে আমাদের দেশেও এই প্রিভ্যালেন্সটা একই রকম। এর সাথে আমাদের এক্সট্রা বার্ডেন হলো আমাদের দেশে ইনফেকশন খুব প্রিভ্যালেন্ট, আমাদের নিউট্রিশনাল স্ট্যাটাস পোর, এবং আমরা ভেরি মাচ আনঅ্যাওয়্যার অ্যাবাউট আওয়ার কিডনি হেলথ। সব কিছু মিলিয়েই আমাদের দেশে এই ইনসিডেন্সটা আরও বেশি। চেয়ারপারসন এবং প্রেজেন্টার দুজনেই বললেন যে প্রিম্যাচিউর ডেলিভারিতে কিডনি সিক হচ্ছে। তো আমাদের ইন্টারফেয়ার লাইফ হলো 40 উইকস। তা আমাদের গাইনোকোলজিস্টদের জন্য কোনো ইনফরমেশন আছে যে ডেলিভারিটা হলে কিডনির জন্য সেফ, এরকম কোনো তথ্য আছে কিনা? ম্যাডাম, এই তথ্যটা এক্স্যাক্টলি আমার কাছে জানা নেই যে কত উইকস পরে ডেলিভারি হলে বাচ্চাটার লো বার্থ মানে এই কিডনির ব্যাপারে কোনো সমস্যা হবে না। এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারো বুঝতে হবে বা সার্চ করতে হবে, তাহলে বলতে পারবো। তো আমরা যেটা হলো যে যত বেশি আর্লি তত বেশি ম্যাচিউর কিডনি, যত আগে ডেলিভারি হবে বাচ্চা তত বেশি তার কিডনি ম্যাচিউর থাকবে, যত মানে টার্ম বেবি যদি হলে ভালো, সেক্ষেত্রে ম্যাচিউর কিডনি তৈরি হবে আর কি। এরকম কোনো ডায়াগ্রাম আমার জানা নাই। আচ্ছা, এখানে যেটা ম্যাডাম, যদি তার ইমম্যাচিউর যদি নন ফাংশনিং কিডনি হয় তার তো পেশেন্টের তখন থেকে তো তার ইউরোমে ডেভেলপ করবে, এবং যদি তার মোটে যদি 70% যদি তার 70 থেকে 80% তার যদি কিডনি ইয়ে থাকে, ইমম্যাচিউর থাকে, অনলি 20 to 30% যদি তার কিডনি টিস্যু থাকে, তার ক্ষেত্রে কোনো সিম্পটম ডেভেলপ হবে না। কিন্তু এটা যখন ক্রস করবে মোর দেন 90% যখন ক্রস করবে তখন তার সিম্পটম ডেভেলপ করবে, ফ্লুইড ওভারলোড হবে, ইউরিনে আউটপুট হবে না, তারপরে পেশেন্ট অ্যানিমিয়া ডেভেলপ করবে। ম্যাডাম, আমি আপনার এটার সাথে আরেকটা কথা অ্যাড করতে চাই, যেটা হলো যে একটা ইমম্যাচিউর বেবি বা লো বার্থ ওয়েট বেবি যখন ডেভেলপ করে তার কিডনি টিস্যু, কিডনি প্যারেনকাইমাল টিস্যু কিন্তু মিনিমাম থাকে, যেটা ওই বয়সে হয়তো তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল। কিন্তু এই বাচ্চার বয়স যখন বাড়বে, তার বডি ওয়েট বাড়বে, বডি মাস বাড়বে, তখন তার যে ইনক্রিজড ডিমান্ড হবে এইটা তখন সে আর টলারেট করতে পারবে না, এবং এটাই তার জন্য রিস্ক হবে ফর দি ডেভেলপমেন্ট অফ কিডনি ডিজিজ। একটু সহজ করি ম্যাডাম, 37 উইকস প্লাস হয়ে গেলে পরে কিডনি ম্যাচুরেশন ভালো থাকে, কাজে ওইটাতে কোনো সমস্যা নেই। তবে আনফরচুনেটলি যেটা দেখা গেছে লিটারেচারে যে 18% আমাদের দেশে বাচ্চা
কোনো না কোনো সমস্যা নিয়ে জন্মায়, এবং এর মধ্যে 25% কিডনি সমস্যা নিয়ে জন্মায়, 18% এর মধ্যে 25% কিডনি সমস্যা নিয়ে জন্মায়। এখন কোনটা কিডনি সমস্যা নিয়ে জন্মাচ্ছে এটা কিন্তু সার্টেন করা খুব মুশকিল। সুতরাং আপনি বা আমি বলতে পারবো না যে কোনটা আমাদের জন্য সবচেয়ে ভালো। তবে আমাদের যদি সমস্যা না থাকে তাহলে উই ক্যান ওয়েট আপ টু 37 উইকস প্লাস, তারপরে রিলেটিভলি সেফ। থ্যাংক ইউ ডক্টর গীতা ফর নাইস প্রেজেন্টেশন। আসলে সিম্পল এবং প্র্যাকটিক্যাল কোশ্চেন, সেটা যেহেতু আমরা অর্থোপেডিক সার্জন, সবসময় পেশেন্ট কিন্তু পেইন নিয়ে আমাদের কাছে আসে, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা। যে একটা জিনিস হলো বলা হয় যে নামোমিটন এবং ওই মানে সুলিন ড্রাগ, মানে কিডনি স্পারিং ড্রাগ, এটার বিষয়টা আমাদের। আর 2 নম্বর হলো আমরা কিডনি নেফ্রোলজিস্টের সবসময় দেখি যে তারা ওই কোলিক্যালসিফেরল, ডাইকেলট্রল প্রেসক্রিপশনের কমনলি থাকে। কোনো কেসে আবার হাইপোবস বা রেমোবস এই জাতীয় ওষুধ থাকে। এটার বিষয়টা যে কোনটা দেওয়া হয় কোন পজিশনে। আর এই অ্যানালজেসিকের বিষয়টা আসলে আমরা তো অ্যাভয়েড করতে পারি না, দেখা যায় যে এই বিষয়টা দুটো জিনিস ক্লিয়ার করতে পারি। আরেকটা জিনিস সেটা হলো যে আমাদের যারা পড়া গেছে প্রেসক্রিপশন বিশাল লার্জ লিস্ট, কি খাবেন না, সেই মুখস্থ করা মনে অনেক কঠিন। আমরা তো স্ট্রিক্টলি প্রহিবিটেড যেগুলির মানে ফুডস এন্ড মানে ফুড, এটা একটু মেনশন করলে। আচ্ছা, আমি নিয়ে যা শর্ট করে বলতেছি সেটা হচ্ছে যে যদি একটা পেশেন্ট সিকেডি হয়ে যায় বা রেনাল ইমপ্যাক্ট হয়ে গেছে, তার ক্ষেত্রে নেভোবিটাল, লিন্ডারসন সব এর সবই সবই সাইড এফেক্ট আছে এবং সবই নেফ্রোটক্সিক, দেওয়া যাবে না, অ্যানালজেসিক নেফ্রোটিক হতে পারে। সেক্ষেত্রে আপনার পেইন ম্যানেজমেন্ট করতে হবে প্যারাসিটামল দিয়ে। তারপর এটা না হলে মাইল্ড টু মডারেট সিভিয়ার পেইন হলে কডিন বা মরফিন অথবা ট্রামাডোল হাইড্রোক্লোরাইড, এটা আগে চলে যেতে হবে। কিন্তু মানে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো যেভাবে প্রমোশন করতেছে যে নেভিবিটাল সেফ, কিডনি রোগীদের জন্য লিন্ডাক্স সেফ, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু তাদের প্রফেশনাল। কিন্তু এটা কিন্তু আমরা নেফ্রোলজি বিভিন্ন বিআরএর প্রোগ্রামগুলোতে বা অন্যান্য যে অ্যাসোসিয়েটেড প্রোগ্রামগুলোতে এই ব্যাপারে সম্পূর্ণ আমরা প্রভিশন করা হচ্ছে যে কোনো অবস্থায় সিকিডি হয়ে গেলে এই ধরনের ড্রাগ দেওয়া যাবে না। আর নাম্বার 2 যেটা বললেন ডায়েট চার্ট, যেটা আমরা অনেক সময় ভুল করি যে অন্য নর্মাল ফিজিশিয়ানের কাছে গেলে আপনার ফল নিষেধ, আপনার মাংস নিষেধ, সেক্ষেত্রে কিন্তু আসলে নিয়মটা হচ্ছে এখানে পুষ্টিবিদের কাছে পাঠাই আমরা তার বডি ক্যালোরি অনুসারে, বিএমআই অনুসারে তার যতটুকু ক্যালোরি দরকার সেভাবে করা হয়। তো যে সকল সিকিডি পেশেন্টদের পটাশিয়াম লোড যাতে কমে যায় তাদের ক্ষেত্রে লেস পটাশিয়াম ইনটেক করতে পারে, যেমন ফলমূলের মধ্যে আপেল, পেয়ারা, পেঁপে। আর ভেজিটেবলসের মধ্যে যে পটাশিয়াম বেশি থাকে ওগুলো অ্যাভয়েড করব। আর যাতে পটাশিয়াম ভেজিটেবলস থেকে বের হয়ে যায়, আমরা রোগীদেরকে বলি মানে বড় গামলার মধ্যে ভেজিটেবলগুলো 2.5 ঘন্টা ভিজিয়ে রেখে পানি চিপে ভেজিটেবলগুলো ফেলে দিয়ে তারপর সেটা রান্না করার জন্য, এবং খাওয়ার সময় ঝোলটাকে অ্যাভয়েড করবে। এটা হচ্ছে সাজেশনটা আছে। আর প্রোটিনটা হচ্ছে 0.8 মিলিগ্রাম পার কেজি। এখানে আমাদের প্রোটিন হচ্ছে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি। যদি স্টেজ 5 এ চলে যায় তাহলে আমরা 20 গ্রাম করে দেব প্রোটিন, আর যদি স্টেজ 3-4 এ থাকে তাহলে আমরা দেব 30 থেকে 40 গ্রাম। এখানে অনেক সময় রোগীরা কি খাবে না খাবে এতে প্যানিক হয়ে যায়, এই জন্য লিস্টটা একটু বড় ইলাবোরেট করে। অনেক সময় রোগীরা না বলে স্যার সবই তো নিষেধ, আমি বললে আপনার তো প্রথম পাতাতে লেখা আছে কি খাইতে পারবেন, যার জন্য অনেক সময় প্যানিক হয়ে যায়। আর হাইড্রোফোর ডাইক্যালট্রল এটা কোনো কিডনির ওষুধ না। সিকিডি পেশেন্টের লিস্টে ফাইবার যদি চলে যায় আমরা কোনো সময় ইচ্ছা করলে আমরা কোনো ওষুধ দিতে না পারি, কিন্তু রোগীরা বলে কিছু দিলেন না, রোগ তো হইলো একটা ওষুধ দিলেন না, তাহলে আপনি কি চিকিৎসা করলেন? আসলে আমরা যেটা দেই সেটা হচ্ছে আমরা ক্যালসিয়াম লেভেল, ফসফেট লেভেল এবং ইউরিক অ্যাসিড লেভেল, এই তিনটা জিনিস দেখি। যদি ফসফেট লেভেল বেশি থাকে তখন আমরা ফসফোপ্যানোল দিতে বলি, এবং বিশেষ করে যে পেশেন্টগুলোর এজ বেশি এবং যাদের কার্ডিয়াক করোনারি আর্টারি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে আমরা নন ক্যালসিয়াম ফসফোপ্যানোল সাজেস্ট করি, যেমন সেভেলেমা কার্বনেট এবং ল্যান্থোনাপ্রোমাইড। আর যারা ইয়াং পেশেন্ট ক্যালসিয়াম লেভেল ঠিক আছে তাদের ক্ষেত্রে হাইপোফস এই ধরনের ওষুধ দিতে হবে। অবশ্যই ভিটামিন ডি লেভেল, ক্যালসিয়াম লেভেল, ফসফেট লেভেল, ইউরিক অ্যাসিড লেভেল এই চারটা পরীক্ষা এবং পিটিএইচ করে তারপর হাইপোফস ডাইক্যালট্রল করা উচিত আমি মনে করি। এখানে আবার বলা হলো ঢালাওভাবে যে প্যারাসিটামলের ডোজ কিন্তু 60 মিলিগ্রাম পার কেজি পার ডে করে যাওয়া যাবে না, সুতরাং ওইটাও দেখতে হবে। তখন আবার সংরক্ষি চলে যাবে গ্যাস্ট্রোন্টারোলজিতে, হেপাটোলজিতে, তার কারণ হচ্ছে তখন লিভার এফেক্ট করবে। সুতরাং ইট ইজ টু বি কারেক্টেড 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ একটা প্যারাসিটামল দেওয়া যেতে পারে, এর বেশি দেওয়া যাবে। সুতরাং যে কোনো জায়গায় এই পরিমিত হওয়াটা সব এই আমাকে জানতে হবে
যে আমি কোনটা দিলে কোন ওষুধ সাইড এফেক্ট কি হবে। আমরা কিন্তু বইতে সব সময় দেখি যে আনটিল এন্ড আনলেস ইউ নো দি সাইড এফেক্টস ডোন্ট প্রেসক্রাইব। সুতরাং ওইটাও একটা বড় ব্যাপার। আর যদি আরো কিছু প্রশ্ন না থাকে তাহলে পরে আমার মনে হয় টেক্সট বুকে যেটা লেখা আছে আমাদের হেপাটাইটিস টেক্সট বুকে লেখা আছে যে কোনো রোগীর সিএলডি সিপিডি পুনরাবৃত্তি ইউজ করা যাবে না। এনএসএড ইউজ করা মানে বিষ খাওয়া। আমরা কি বলি যে তুমি ব্যথা করতেছে সিএলডি রোগীর আসলে অস্ট্রেলিয়া হয়ে তার ব্যাক পেন নিয়ে আসে, আমরা কিন্তু তাদের বলি যে ব্যথার ওষুধ খাওয়া মানে বিষ খাওয়া। বিষ খাবে নাকি ব্যথা সহ্য করবে, যদি ব্যথা সহ্য করতে পারে গরম সেক দেন তারা সেটা খান ডোজে তৈরি করে সব অনেকে আমাদেরকে আবার বলে কোম্পানি বলে আমার সুইন ডাক্তার এটা দিলে কোনো ইফেক্ট নাই, লিভারের কোনো ইফেক্ট আসলে তো তারা কিন্তু আসলে টেক্সট বুকে কিন্তু লেখা স্পষ্ট এনএসআইডি মানে বিষ খাওয়া। ঠিক আছে Thank you very much. Assalamualaikum. আমাদের চেয়ারপারসন প্রিন্সিপাল স্যার ডাইরেক্টর স্যার আপনাদেরকে ধন্যবাদ খুব সুন্দর প্রেজেন্টেশন করার জন্য। আসলে আমি যদি খুব ছোট্ট করে একটা সামারি করি, আমাদের ফিউচার ডাইরেক্টিভ অফ মেডিসিন কিভাবে এটা আগে একটু বুঝে নেই। আমাদের ফিউচার ডাইরেক্টিভ অফ মেডিসিন বর্তমানে আমরা যে পজিশনে আছি সেটা থাকবে। এটা একটা ড্রামাটিক চেঞ্জ হবে উইদিন 25 ইয়ার্স। কি আসবে? নাম্বার 1 টার্গেট হলো রিজেনারেটিভ মেডিসিন, ইমিউনোথেরাপি, ন্যানোমেডিসিন, এই জিনিসগুলো ফার্স্ট ফরওয়ার্ড আসবে। সো তাহলে যদি এগুলো আসে আমাদের অনেক কিছু কিন্তু অবসলিট হয়ে যাবে। তাহলে কিন্তু এত অ্যাডভান্সমেন্ট হওয়ার পরেও বিগত 100 বছরে কিডনি ডিজিজের ম্যানেজমেন্টে কি তেমন ড্রাস্টিক কোনো চেঞ্জ হয়েছে? আসলে তেমন কিছু হয় না। সো দ্যাট প্রিভেনশন ইজ দ্য বেস্ট। আমরা যদি চিন্তা করি দুটো ডিজিজ মোস্টলি অ্যাফেক্টেড কিডনিস, নাম্বার 1 ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন। আমরা জানি প্রতি 4 জন অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে একজনের হাইপারটেনশন আছে। সো আর্লি ডায়াগনোসিস অফ হাইপারটেনশন এন্ড কন্ট্রোল is the prime concern. Early diagnosis of diabetes and control is the prime concern. And then the kidney own disease like glomerulonephritis. অথচ এই হাইপারটেনশন ডায়াবেটিস কিন্তু অলমোস্ট 70 to 80% of kidney disease কে কভার করে। glomerulonephritis and others really 20%. So 15% glomerulonephritis and others in the 75 is negative. Polycystic kidneys less than 5 বা এরকম। সো আমাদের এই জায়গাটাতেই ফোকাস করতে হবে। আমাদের দেশের মানুষের মধ্যে এখন একটা বড় ড্রব্যাক হলো তারা আর্লি ডক্টরের কাছে বা আর্লি স্ক্রিনিং এ আসতে চায় না। এই আমাদের ডক্টরদের দায়িত্ব হলো তাদেরকে আর্লি স্ক্রিনিং এ নিয়ে আসা, আর্লি সেবায় নিয়ে আসা। এটা হলো আমাদের দায়িত্ব। আমরা যেন এই জায়গাটায় সুচারুভাবে সুন্দরভাবে পালন করি সো দ্যাট আমরা কিডনি প্রোটেক্ট করতে পারবো। হাইড্রেশন ইজ ইম্পর্টেন্ট। আমাদের মধ্যে একটা মিসনোমার আছে যে প্রচুর পরিমাণে পানি খাবেন, ইভেন আমরা ডক্টররা প্রেসক্রিপশনে লিখে দেয় প্রচুর পরিমাণে পানি খাবেন। হোয়াট ডাজ ইট মিন? আমি 1 কলসি খাবো, 2 কলসি খাবো? আসলে কথাটা ভুল। আমাদের বলতে হবে গরমকালে আপনি 10 থেকে 12 গ্লাস পানি খাবেন, শীতকালে আপনি 6 থেকে 8 গ্লাস পানি খাবেন অ্যাকর্ডিং টু। আর যারা গরমে কাজ করবে বেশি ঘামবে, এই এডিশন অ্যামাউন্ট খাবেন। এভাবে বলতে হবে বিকজ ওভার হাইড্রেশন ইজ ডেট্রিমেন্টাল টু কিডনি। বিকজ আমি একটা অসুস্থ কিডনিকে যদি আরো বেশি পরিমাণে কাজ করতে দেই সে আরো বেশি অসুস্থ হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজি। থ্যাংক ইউ। এই ওর কথার শেষ লাইনটা দিয়ে ডোন্ট বিট দি টায়ার্ড হর্স। টায়ার্ড হর্সকে খুব বেশি চাবুক পিটাইলেও সে খুব আগাতে পারবে না। কিডনি ডিজিজ নিয়ে আজকে যে আলোচনাটা এটা মূলত হচ্ছে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে যদি আমরা বলি যে কতটুকু নিবেন আসলে হওয়া উচিত 0.5 to 1 ml per kg per hour, এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে একেআই এবং সিকেজি। একেআই কিন্তু নানান কিছু থেকে হতে পারে। কখন বলবো? যখন তার 12 ঘন্টা বা তার বেশি ইউরিন আউটপুট কমে গেছে অথবা নাই। সুতরাং এইটা একটা জিনিস। আর সেকেন্ডলি যেটা আমরা সব সময় চিন্তিত কিন্তু আমরা অতটা মানে অ্যাওয়ার না, সেটা হচ্ছে সিকেজি।
আমার ইজিএফআর বের করা খুব সহজ। একটা ছোট্ট ফর্মুলা 0.43 ইনটু ওয়েটিং সেন্টিমিটার ডিভাইডেড বাই দ্য ক্রিয়েটিনিন, এটা দিয়ে আমি ইজিএফআরটা ভাগ করতে পারি। ইজিএফআর যত কম হবে, অর্থাৎ জিএফআর যত কম হবে, কিডনি ডিজিজটা তত প্রোগ্রেস করতে থাকবে। এটা যদি 3 মাস 60 ml পার মিনিট পার 1.7 স্কয়ার মিটার থাকে বা তার কম থাকে, তখন এটা শিখে যায়। এবং এটা কমতে 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 এটা যদি 15 তার নিচে নেমে যায়, তখন এটা এন্ড স্টেজ রেনাল ফেলিউর। এবং যখন হয়ে যায় তখন ডায়ালাইসিস আর কিডনি ট্রান্সপ্লান্ট, এছাড়া আর কিছু করার নাই। সুতরাং আমাদেরকে অ্যাওয়ার হতে হবে আল্লাহ তাআলা যত অর্গান দিয়ে গেছে সবগুলোই দরকার এবং সবগুলোরই যত্ন নিতে হবে। ভালো থাকতে হলে ভালো রাখতে হবে। আমি যদি ভালো থাকতে চাই তাহলে ভালো রাখতে হবে। তাকে ভালো রাখতে হবে, আমার সব অর্গানগুলোকে ভালো রাখতে হবে। আর সব অর্গানগুলোকে যদি আমি ভালো রাখতে চাই তাহলে তার প্রতি আমাকে যত্ন নিতে হবে। সবাইকে ধন্যবাদ। আসলে যেভাবে উপস্থাপিত হয়েছে আমাদের কিডনি সম্বন্ধে আমাদের ধারণার পূর্ণতা এসেছে এবং আমরা বুঝতে পেরেছি যে উৎসে গেলে পরে আমাদের কি করা উচিত। কারণ যেহেতু আমাদের ডায়াবেটিস আছে, এই জন্য আমার মনে হয় আমরা 3 মাস পর করে পরীক্ষা করা উচিত। আর সাথে লিভারের কিছু ডিজিজ হয়ে গেছে, ওই সম্পর্কেও আমাদের আরো সতর্ক থাকতে হবে। এবং আমার সাথে সবাই ক্লিনিশিয়ান, আমি বেসিক সাবজেক্ট গুলো, এর জন্য আপনাদেরকে এত বেশি কিডনি সম্বন্ধে ধারণা দিতে পারলাম না। আমরা যেটুকু পড়াই সেটুকু অবলিগেটরি ইউরিন নামে একটা জিনিস আছে, এতটুকু আমাদের হিসাব করতেই হবে। অবলিগেটরি আমরা পরীক্ষা জিজ্ঞেস করি কত 500 মিলিলিটার, এবং যখন রেঞ্জ করবে তখন রেঞ্জ অবশ্যই 500 থেকে 2500 পর্যন্ত বলতে হবে। এটা আগে আমি দেখেছি যে হাইসার বা অন্যরা আছে যে 500 থেকে শুরু না করলে এর সাথে সাথে এফে আর দেখার কোনো উপায় ছিল না। এই জিনিসগুলা তখনকার সময় শিক্ষকদের যে নৈতিকতা ছিল বা সততা ছিল ততটুকু আমাদের নেই, এবং তারা যত দ্রুততার সাথে ফিল করাতেন এবং আমাদের পক্ষে তত দ্রুততার সাথে ফিল করাটা অসম্ভব হয়ে গেছে। যেমন আমরা চেষ্টা করি যে ওনারা যতটুকু করিয়েছেন তার থেকেও আপডেটেড যে নলেজ গুলো আছে এবং আমাদের নিতাই এবং যাবে দুজনেই আমাদেরকে মানে আপনার চেষ্টা করেছে যে কিডনি কিভাবে সুস্থ রাখতে হবে সেই জিনিসটা বোঝানোর জন্য। এই দুজনকে ধন্যবাদ, নেফ্রোলজি ডিপার্টমেন্টকে ধন্যবাদ। এখন একটা রেলি হবে, আপনারা সবাই রেলিতে যোগদান করুন। Our announcement, our next seminar will be organized by Department of Hepatology, and thereafter Eid al-Fitr একটা ছুটি রবিবারে পড়ে গেছে, thereafter Department of Community Medicine। আপনারা খেয়াল করে দেখবেন আমরা নেফ্রোলজি এবং কমিউনিটি মেডিসিনের দুটো প্রোগ্রাম দুটো বিশেষ দিনের পাশাপাশি রাখি। ওয়ার্ল্ড কিডনি ডেকে সামনে রেখে নেফ্রোলজি শিডিউলটা করি, আর ওয়ার্ল্ড হেলথ ডেকে সামনে রেখে আমরা কমিউনিটি মেডিসিনের শিডিউলটা করি। সো আশা করি এনজয় করবেন সবাই। চেয়ারম্যান স্যার প্লিজ। থ্যাংক ইউ। আজকে এই অনুষ্ঠানটা আমি জানি না কতটুকু আমরা আপনাদেরকে উপভোগ করতে পেরেছি। আজকে যে প্রোগ্রামের যে বিষয়বস্তু ছিল সেটা হলো অ্যাওয়ারনেস, এবং এটার বিশেষ করে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে, এবং ডক্টর রিতা চন্দ্র ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং সুন্দর করে সহজভাবে এত বড় একটা চ্যাপ্টারের মধ্যে খুব সহজভাবে বুঝানোর জন্য, এবং আজকে যারা অতিথিবৃন্দ যারা আছেন তাদেরও অনেক ব্যস্ততার মাধ্যমে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে আমি এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করতেছি, এবং আপনাদেরকে কি অনুরোধ করবো, জাস্ট অ্যাওয়ারনেসের জন্য আমরা ছোট্ট একটা র্যালি আর একটা বুথ আছে যেখানে আমরা একটা ফটো সেশন করতে পারবো। ধন্যবাদ সবাইকে।